বন্ধুরা, এই ছবিটা একটু লক্ষ্য করেন। দাঁড়ান, এবার একটু লক্ষ্য করেন। কি সুন্দর না? এটা হচ্ছে এডিটিং। এটা এডিটিং হলেও এটার একটা সারমর্ম আছে। এইখানে ফাহমিদুলের যে প্রশিক্ষণ হয়েছে, প্রস্তুতি ক্যাম্প হয়েছে, সেখানে হ্যাভিয়ের কাবরেরা সহ তার কোচিং স্টাফ এইভাবেই ডেন্ডি খেয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সৌদি আরবের সেই প্রস্তুতি ক্যাম্পে যদি হ্যাভিয়ের কাবরেরা সহ তার যে কোচিং স্টাফ তারা যদি ডেন্ডি না খেয়ে থাকে, তাহলে প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক সহ অ্যাসিস্ট করা একজন প্লেয়ারকে কিভাবে বলে যে বয়সের কারণে তাকে রাখা যাবে না? তার নাকি বয়স হয়নি, অভিজ্ঞতা হয়নি। তবে এটা কিন্তু শুধু বয়সেই সীমাবদ্ধ থাকেনি। 4 বার কিন্তু মন্তব্য পাল্টিয়েছে বাফুফের থেকে। 4 বার 4 রকমের কিন্তু কারণ দেখানো হয়েছে ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে। প্রথমে বলা হয়েছে বয়স কম। তার যারা আমরা বাফুফের যে অফিসিয়াল ফেসবুক পেজে আমরা যে তার প্রশিক্ষণের ভিডিওটা দেখেছি, সেখানে আমরা কিন্তু তার ড্রিবলিংয়ের যে মাত্রাটা সেটা কিন্তু সেখানে কিন্তু আমরা ইউরোপীয় একটা ধাঁচ লক্ষ্য করেছি। তার যে স্পিড সেটা কিন্তু বেশিক্ষণ ধোপে টেকেনি। এরপরে ফাহমিদুলকে বাদ দেওয়ার যে কারণ দেখানো হয়েছে সেটা তার ইনজুরি। যদিও এটা নিয়ে কোনো এভিডেন্স দেখাতে পারেনি বাফুফে, যার ফলে ফুটবল আল্ট্রাস বা সেভ বাংলাদেশ এটাকেও তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। 3 নম্বরে যে কারণটা দেখানো হয়েছে ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে, সেটা কিন্তু তার খেলা স্টাফদের মনে ধরেনি। এক্ষেত্রে আমাদের একটা মনে হয়তো প্রশ্ন জাগে, তাহলে হয়তো বাংলাদেশ দলে পেলে, ম্যারাডোনা, ক্যানাভেরো এদের মতো খেলোয়াড় খেলে, যার কারণে ফাহমিদুলের খেলা কারো মনে ধরেনি। এবং 4র্থ নম্বরে এবং সবচেয়ে বাজে যে কারণটা দেখানো হয়েছে সেটা কিন্তু ফাহমিদুলের ডিসিপ্লিন নিয়ে কথা বলা হয়েছে। আপনার সিরিয়ে ডিতে খেলা, ইউরোপীয় অঞ্চলে খেলা একজন খেলোয়াড়ের বাজে ডিসিপ্লিনের জন্য বাদ দেয়, এটা একেবারে বন্ধুরা একেবারে হাস্যকর। তো পরিশেষে একটা কথাই বলবো, হামজা চৌধুরীর আগমনে আমরা যারা খুশি হয়েছিলাম, ফাহমিদুলকে আপনার কি বলে সেটা সিন্ডিকেট করে বাদ দেওয়ার কারণে কিন্তু আমরা ততটাই হতাশ। আমরা ভেবেছিলাম ভারতের বিপক্ষে হামজা ফাহমিদুলের একটা জুটি আমরা দেখতে পারবো, ইউরোপিয়ান একটা জুটি, যেটার মাধ্যমে ভারতের বিরুদ্ধে আমরা ভালো প্রতিরোধ গড়ে তুলতে পারবো। তবে একদিনের বেশি হামজা চৌধুরীর বাংলাদেশে আসার পরে, একদিনের পরে কিন্তু আমাদের আর ভাগ্যে সেই সুখ সইল না। বন্ধুরা, এই ফাহমিদুল হককে নিয়ে এক্সট্রা করে আপাতত বলার কিছু নেই। আপনারা এতক্ষণে জানেন যে তাকে নিয়ে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল এবং তাবিদ আওয়াল কিন্তু আপনার বাংলাদেশ ফুটবলের সমর্থক গোষ্ঠীর 6 জনের সাথে কিন্তু বসেছিল। এছাড়াও আপনার ক্রীড়ামন্ত্রী আপনার আসিফ মাহমুদও কিন্তু কথা বলেছে তাবিদ আওয়ালের সাথে। যদিও ফুটবলের উপর হস্তক্ষেপ করার ক্রীড়ামন্ত্রীর মানে সরকারের থেকে কারো অধিকার নেই, তাহলে কিন্তু ব্যান হয়ে যাবে বাংলাদেশ ফুটবল, এটাও মাথায় রাখতে হবে। যেহেতু তাবিদ আওয়াল কথা দিয়েছে যে ভবিষ্যতে কিন্তু ফাহমিদুল বাংলাদেশ দলের অংশ হবে, তাই আমি মনে করি আপাতত যদিও এটা সম্ভব না, আমাদের যারা আন্দোলন করে অভ্যাস, যারা এখন অধিকার আদায়ে সক্রিয়, তাদের যেহেতু অধিকার আদায় করেই দম নেয়, সেহেতু তারপরে এই জায়গা থেকে আমি মনে করি যে সম্ভব না। তাও আমি বলবো যে জুন পর্যন্ত আপনারা একটু দেখুন জুনে কি হয়। যেহেতু আমরা এই প্রথমবারের মতো প্রতিরোধ গড়ে তুলেছি, হয়তো সিন্ডিকেটের মুখে লাথি পড়েছে এবং তারা এসব ডিসিশন নেওয়ার আগে 2 বার ভাববে। তাই বন্ধুরা, দেখা যাক 25শে মার্চ ভারতের বিপক্ষে কি হয়। যেহেতু হামজা আমাদের সাথে যোগ দিয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আশা দেখতেই পারি। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন জাগে যে এরা যে হামজা চৌধুরীকে কোনো কারণ দেখিয়ে বাদ দেবে না, এই আসলাম, এমএলই, আলফাজের মতো সিন্ডিকেট মেম্বাররা যেখানে বাংলাদেশে বসে আছে, আর বাংলাদেশ ফুটবলের প্রেসিডেন্ট নির্বাচনে যে জয়টা হয়, তাবিদ আওয়াল যেরকম হয়েছে, এটা কিন্তু ক্লাবের কর্মকর্তারা অনেকে এর ভিতরে মানে যে থাকে, এরাই কিন্তু এদেরকে মানে যে বানায়। তো এইখান থেকে একটা প্রশ্ন থেকেই যায়, পুরোপুরিভাবে কি ফুটবল থেকে দুর্নীতি দমন করা যায়? যেহেতু আর্জেন্টিনা, ব্রাজিলে এখনও যায়নি, এখনও কিন্তু সেখানে দুর্নীতিবাজরা বসেই আছে। তো আমরা আশা করতে পারি হোপ ফর দ্য বেস্ট, বাংলাদেশ ফুটবলের সেরা সময়টা আবারও ফিরে আসুক। আমরা 18 কোটি জনগণের এই দেশে ভালো একটা ফুটবল দল দেখতে চাই। আমরা বাঙালি যেখানে সারা রাত জেগে ফুটবল দেখি, ইউরোপিয়ান ফুটবল, সেখানে বাংলাদেশ দলটাকে নিয়ে আমরা তো আশা করতেই পারি।